হ্যালো স্টুডেন্ট, সকলকে স্বাগত জানাই ব্ল্যাকবোর্ড চ্যানেলের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস 9 13 নম্বর চ্যাপ্টারটা, যেটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন। এবং এই ভিডিওতে আমরা 13.1 যে অনুশীলনীটা রয়েছে সম্পূর্ণটা অনুশীলনীর কোয়েশ্চেন্সগুলো দেখব। সর্বমোট 8টা কোয়েশ্চেন রয়েছে এবং এই চ্যাপ্টারটা আপনাদের অনেকেরই কিন্তু কঠিন বলে মনে হয়, এটা আমার ধারণা। তো যাদের যাদের কঠিন বলে মনে হয়, এই ভিডিওটা যদি আপনারা দেখে নেন তাহলে আশা করি না আপনাদের কোনোরূপ কঠিন লাগবে। কারণ হচ্ছে প্রথমে আমরা এই ভিডিওতে তার যে সূত্রগুলো রয়েছে, ফর্মুলাগুলো নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট প্রত্যেকটা কোয়েকশনের জন্য রিলেট চিত্র আমরা খুঁজে বের করে রেখেছি এবং চিত্র অনুযায়ী যদি আপনারা ভালোভাবে বুঝেন তাহলে কিন্তু ভুলার সম্ভাবনা থাকবে না। তো আপনাদের অনুরোধ রইল যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আগে যেবার করেছিলেন তা থেকে কি সোজা বলে আপনাদের মনে হয়েছে কিনা। তো চলুন প্রথমে আমরা যে সূত্রাবলী রয়েছে সেই সূত্রাবলীগুলি দেখে নিচ্ছি। এই চ্যাপ্টারের যে প্রয়োজনীয় সূত্রগুলো রয়েছে, তো প্রথম যে চিত্রটা এটা হচ্ছে আয়ত ঘনক। ওকে, আয়ত ঘনক। আয়ত ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এবং যখনই আমরা ক্ষেত্রফল বের করব তখন আমরা ক্ষেত্রফলের লাস্টে কিন্তু বর্গ একক লিখব। ওকে, তারপর হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এটাও কিন্তু বর্গ এককেই হবে। ওকে, তারপর এখন আমরা চলে যাব নেক্সট যেটা রয়েছে ফর্মুলা হচ্ছে ঘনক। ঘনকের সূত্রটাও আমরা দেখে নেব। ঘনকের বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4a স্কয়ার এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আপনাদের 6a স্কয়ার। ওকে, এই ক্ষেত্রেও কিন্তু আপনারা বর্গ একক লিখবেন, প্রত্যেকবারই আপনারা বর্গ একক লিখবেন। এই ছিল আমাদের সূত্রাবলী। এখন আমরা কোয়েকশনের দিকে মুভ করব। কোয়েকশনসগুলো খুবই সহজভাবে আপনাদেরকে মিনিমাম শব্দের মাধ্যমে লেখার চেষ্টা করব, যাতে করে আপনারা সবসময় মনে রাখতে পারেন। এই যে কোয়েকশনসগুলো রয়েছে এই কোয়েকশনসের ক্ষেত্রে লেখার কিন্তু প্রচুর রয়েছে, তো সেই লেখার দিক থেকে আমরা মিনিমাম লেখার চেষ্টা করব যাতে সবাই ভালোভাবে লিখতে পারে এক্সামে। ওকে, তো প্রথমে আমরা কোয়েকশনটা পড়ে নেব। কি বলেছে দেখুন, 1.5 মিটার দৈর্ঘ্য, 1.25 মিটার প্রস্থ এবং 65 সেন্টিমিটার গভীরতা বিশিষ্ট একটি প্লাস্টিকের বাস্ক বানাতে হবে। ওকে, বাস্কটির উপরের দিকটা খোলা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা বাস্ক রিলেট করেছি এবং এটার উপরের দিকটা কি রয়েছে, খোলা রয়েছে। ঠিক আছে, পাট প্লাস্টিক পাতের বেধ অর্থাৎ থিকনেস, মানে এটা কতটুকু পুরু সেটাকে আমরা উপেক্ষা করে নির্ণয় করব। এটা কতটুকু পুরু সেটার দিকে আমরা কোনোরূপ লক্ষ্য করব না। ঠিক আছে, তো রোমান নাম্বার 1 আমাদেরকে প্রশ্ন করেছে। কি বলেছে দেখুন, বাস্কটি বানাতে প্রয়োজনীয় প্লাস্টিকের পাতের ক্ষেত্রফল কতটুকু লাগবে সেটা বের করতে হবে। দ্বিতীয় বলেছে কি আমাদেরকে, যদি প্রতি বর্গ মিটার প্লাস্টিক পাতের মূল্য 20 টাকা হয় তবে প্লাস্টিক পাতের, ঠিক আছে, মূল্য কত হবে সম্পূর্ণ প্লাস্টিক পাতের। তো দেখুন এখানে আমাদেরকে কি কি দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য দিয়েছে 1.5 মিটার, প্রস্থ দিয়ে দিয়েছে আমাদেরকে 1.25 মিটার এবং গভীরতা মানেই কিন্তু উচ্চতা, যেটা আমাদেরকে দিয়েছে 65 সেন্টিমিটার। তো আপনারা দেখতে পাচ্ছেন বাকি দুটো রয়েছে মিটারে কিন্তু এটা সেন্টিমিটারে রয়েছে। তো এটাকে আমরা সেন্টিমিটারে নেওয়ার জন্য 100 দিয়ে কি করব, ভাগ করব, তখন এটা সেন্টিমিটার থেকে মিটারে পরিবর্তন হয়ে যাবে। এবং 100 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে 2 ঘর আগেও পয়েন্ট লিখতে পারবো, এটাকে এরকম ভাবে আমরা লিখতে পারবো। ওকে, এখন দেখুন বলেছে কি প্লাস্টিকটির ক্ষেত্রফল কত, প্লাস্টিক পাতের ক্ষেত্রফল এই বাস্কটি বানানোর জন্য। ওকে, যেহেতু এটার একটা মুখ খোলা রয়েছে তো আমরা কি করব, 4টা দেওয়ালের ক্ষেত্রফল বের করব, যেটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। এবং নিচের জায়গাটা, বাস্কের নিচের জায়গাটা কি এরকম থাকবে, এরকম থাকবে। এটা হচ্ছে কি একটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমরা এটা যোগ করে নেব। ঠিক আছে, তো প্রথমে লিখব কি, প্রয়োজনীয়, যেটা আমাদেরকে বলেছে প্রয়োজনীয় প্লাস্টিক পাতের ক্ষেত্রফল। ওকে, ক্ষেত্রফলটা কতটুকু লাগবে দেখুন,
টু ইন্টু এল প্লাস বি ইন্টু এইচ, যেটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, সাথে কি করব আমরা, যে নিচের ভূমিটা রয়েছে সেটা লিখব, সেটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ লিখে দিলেই হয়ে যাবে আপনাদের। তো টু ইন্টু এল, এল কত হচ্ছে 1.5 প্লাস বি হয়ে যাবে 1.25 ইন্টু এইচ হচ্ছে আপনাদের কত, এইচ হচ্ছে 0.65 প্লাস এল ইন্টু বি, তো এল কত হয়ে যাবে 1.5 ইন্টু 1.225। ওকে, তো এগুলোকে যদি আমরা লিখে নেই, তারপর দেখুন কি হবে, এটার সাথে এটা যদি যোগ করি তাহলে এই দুটো যোগ করলেও আসবে 2.75, ওকে, ইন্টু 0.65 প্লাস এটাকে যদি আমরা গুণ করি তাহলে 1.875 চলে আসবে। এখন আমরা বাকি যে ক্যালকুলেশনটা রয়েছে সম্পূর্ণটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে করব, যাতে করে এখানে আমাদের কোনোরূপ সময় না লস হয়। ওকে, তো প্রথমে আমরা এটার সাথে 2 কে গুণ করে দেব, তো লিখব 2 ইন্টু হয়ে যাবে 1.75, ওকে সরি 2.75 ইন্টু লিখে দেব কত 0.65। তো এই তিনোটাকে যদি আমরা একসাথে গুণ করি তাহলে আমরা পেয়ে যাই কত 3.575 প্লাস হয়ে যাবে 1.875। ওকে, তো এটার সাথে যদি আমরা 1.875 যোগ করি তাহলে আমরা পেয়ে যাই কত 5.45 মিটার স্কয়ার। তো প্লাস্টিক পাতের ক্ষেত্রফল হচ্ছে কত, এতটুকু। ওকে, এখন আমাদেরকে বলেছে কি, বলেছে আমাদেরকে দ্বিতীয় যে প্রশ্নটা করেছে যদি প্রতি বর্গমিটার প্লাস্টিকের মূল্য কত টাকা হয়, 20 টাকা হয়, তাহলে মোট কত টাকা খরচ হবে। তো এক, ঠিক আছে, মিটার স্কয়ার প্লাস্টিকের মূল্য কত দিয়েছে, 20 টাকা। ওকে, তাহলে আমাদের কতটুকু প্রয়োজন ছিল প্লাস্টিক, 5.45 মিটার স্কয়ার প্লাস্টিকের মূল্য কত হবে, 5.45 এর সাথে যদি আমরা 20 মাল্টিপ্লাই করে দিই তাহলে কিন্তু চলে আসবে আমাদের 109 টাকা। ওকে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন সম্পূর্ণটা কোয়েকশন। তারপর চলে যাব আমরা দ্বিতীয় কোয়েকশনে। দ্বিতীয় কোয়েকশনটা কি বলেছে দেখুন, আপনাদেরকে এখানে বলেছে একটি কক্ষের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ঠিক আছে, যথাক্রমে দিয়েছে। দ্যাট মিনস এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা দিয়ে দিয়েছে। যদি প্রতি বর্গ মিটার চুন কালি করতে, ঠিক আছে, 60 টাকা 50 পয়সা খরচ হয়, তবে সম্পূর্ণ কক্ষটি চুন কালি করতে কত টাকা খরচ হবে। তো দেখুন, আমরা যদি একটা কক্ষর ক্ষেত্রে, কক্ষ দ্যাট মিনস ক্লাসের কথা বলছি আমরা, এটার আমরা চার দেওয়ালে কিন্তু রং করব, পাশাপাশি কি করব, এটার যে ছাদটা সেটাকেও কিন্তু আমরা রং করব, কিন্তু গ্রাউন্ডটা যেটা রয়েছে সেটা কিন্তু আমরা রং করব না। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে এটার ক্ষেত্রফলটা বের করব। তো প্রথমে লিখে নেব কি দিয়েছে আমাদের, কক্ষের দৈর্ঘ্য, যেটাকে আমরা এল দ্বারা লিখব, কত দিয়েছে আমাদের 5 মিটার, প্রস্থ দিয়েছে আমাদেরকে 4 মিটার এবং উচ্চতা দিয়ে দিয়েছে আমাদের 3 মিটার। ওকে, তো আমরা কি করব, লিখব কক্ষের ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল। দেখুন 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা যদি করি তাহলে কি এসেছে, এটা চার দেওয়ালের ক্ষেত্রফল চলে এসেছে, যেটা আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে এসেছে। ওকে, তারপর যেটা রয়েছে ছাদটা, ছাদটা কি শেপের হবে, এটাও কিন্তু একটা আয়তক্ষেত্র শেপ হবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বাস এটার সাথে আমরা যোগ করে দিলে সম্পূর্ণটার ক্ষেত্রফল বেরিয়ে আসবে। তো 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত 5 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার। ওকে, তারপর উচ্চতা হয়ে যাবে কত 3 মিটার, প্লাস আবার দৈর্ঘ্য বলেছে 5 মিটার, প্রস্থ হয়ে যাবে 4 মিটার। ঠিক আছে, এখন দেখুন এখানে যদি আমরা 2 লিখে দিই আর এই দুটোকে যোগ করি তাহলে 9 পেয়ে যাব, 3 পেয়ে যাব আর 4 5 কত 20 পেয়ে যাব। ওকে, তারপর এখানে আমরা চলে আসব, এই সবগুলোকে গুণ করব। তো 3 দুগুণা কত 6, 6 নং কত হয়ে যাবে 54 প্লাস 20 অর্থাৎ 74 মিটার স্কয়ার হয়ে যাবে সম্পূর্ণটা কক্ষের ক্ষেত্রফল। ঠিক আছে, এখন বলেছে 1 বর্গ মিটার, ঠিক আছে, কি বলেছে
1 বর্গমিটার চুন কাম করতে খরচ হয় কত টাকা? 60 টাকা 50 পয়সা। ওকে, তাহলে আমরা কতটুকু করব? এতটুকু চুনকালি করব। 74 মিটার স্কয়ার চুন কাম করতে খরচ হবে কত টাকা? খরচ হবে 74 এর সাথে যদি আমরা 7.5 গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের আনসারটা চলে আসবে। ওকে, আমরা এখানে করে নিচ্ছি। 74 এর সাথে 7.50 গুণ করলে আমরা পেয়ে যাব 555 টাকা। ওকে, তো 555 টাকা খরচ হবে চুনকালি করতে সম্পূর্ণ কক্ষটা। তারপর চলে যাব পরবর্তী কোয়েকশনে। 3 নাম্বার কোয়েকশনটা দেখুন কি বলেছে আমাদেরকে। এখানে বলেছে একটি হল ঘরের আয়তাকৃতি, ঠিক আছে, হল ঘরটা হচ্ছে আয়তাকৃতির, দ্যাট মিন্স শেপটা হয়ে যাচ্ছে তার যে এই শেপের, ঠিক আছে। তো এখন বলেছে যদি মেঝের পরিসীমা, মেঝ মানে ফ্লোরকে বোঝাচ্ছে, পরিসীমা দিয়েছে কত? 250 মিটার, যদি প্রতি বর্গ মিটার 100 টাকা হিসেবে 4 দেওয়াল রং করতে মোট 15,000 টাকা ব্যয় হয় তাহলে ঘরের উচ্চতা কত? ঠিক আছে, আমরা খুব সহজভাবে এটার সমাধানটা করব। তো প্রথমে দেখুন এখানে আমাদেরকে পরিসীমা দিয়ে দিয়েছে, ঠিক আছে, পরিসীমা কত দিয়েছে আমাদেরকে? 250 দিয়েছে। এবং আয়তক্ষেত্রের পরিসীমার যে সূত্রটা সেটা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান কত দিয়েছে আমাদের? 250 মিটার দিয়ে দিয়েছে। ওকে, তাছাড়া দেখুন এখানে বলেছে 4 দেওয়াল এর ক্ষেত্রফল রং করবে। তো আমরা কি করব? 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বের করে নেব। ঠিক আছে, ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। ওকে, 4 দেওয়ালের ক্ষেত্রফলটা কত হয়ে যাবে? ফর্মুলা হচ্ছে 2 ইন্টু, ঠিক আছে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু কত হয়ে যায়? উচ্চতা বর্গ একক। ঠিক আছে, তো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দেখুন 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এই সম্পূর্ণটার মান কিন্তু আমাদেরকে 250 দিয়ে দিয়েছে। তো আমরা এখানে 250 লিখে নেব, সাথে রয়েছে এইচ, ঠিক আছে, মিটার স্কোয়ার লিখে নেব। ক্লিয়ার সবাই? এখন দেখুন যে ক্ষেত্রফলটা বেরিয়ে আসে ওইটার সাথে কত টাকা দরে বলেছে? 10 টাকা দরে বলেছে। তো 10 দিয়ে যখন আমরা এটাকে গুণ করব তখন কি চলে আসবে? সম্পূর্ণ টাকা চলে আসবে। এবং সম্পূর্ণ টাকা তো আমাদেরকে তারাও দিয়ে দিয়েছে 15,000 টাকা, ঠিক না? আমাদের সম্পূর্ণ টাকার সাথে যদি তাদের সম্পূর্ণ টাকাকে ইকুয়াল করি তাহলে কিন্তু আমরা এখান থেকে উচ্চতাটা পেয়ে যাব। আমরা লিখব এটি কিউ, আমাদের যে 4 দেওয়ালের ক্ষেত্রফল এসেছে এটা হচ্ছে 250 ইন্টু এইচ, এবং 1 বর্গ মিটার রং করতে 10 টাকা খরচ হলে সম্পূর্ণটা রং করতে কত টাকা খরচ হবে? এটার সাথে 10 মাল্টিপ্লাই করে দিলেই সম্পূর্ণ টাকা বেরিয়ে আসবে, যেটা হচ্ছে 15,000 টাকা তারা আমাদেরকে দিয়েছে। আমরা এইচ ইকুয়াল টু কত লিখতে পারবো? 15,000। আর এই পাশ থেকে সংখ্যাগুলি যদি ওই পাশে যায় তাহলে এগুলো কিন্তু নিচে যাবে। এইভাবে করে একটা একটা জিরো কেটে দেবেন, তারপর এখানে একটা একটা জিরো কেটে দেবেন, এবং 25 দিয়ে যদি আপনার 150-কে কাটেন তাহলে 6 বারে যাবে। তো এইচ সমান সমান কত হয়ে যাবে? 6 মিটার। অর্থাৎ ঘরের নির্ণয় উচ্চতা হয়ে যাবে কত? 6 মিটার। ঠিক আছে, খুব অল্প মানে খুব অল্প, তো দেখুন খুব অল্প শব্দের মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদেরকে সবগুলো কোয়েকশনই সমাধান করে দেওয়ার। তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েকশন, যেটা বলেছে 4 নাম্বার কোয়েকশনটা কি দেখুন। একটি নির্দিষ্ট পাত্রে কিছু রং আছে, ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন পাত্র, এটাতে রং আছে এবং সেই রং দিয়ে এত বর্গ মিটার জায়গা রং করা যায়। ওকে, তাহলে তাহলে এই পরিমাণ রং দিয়ে, এই ডিব্বাতে যতটুকু রং রয়েছে সেই পরিমাণ রং দিয়ে এত সেমি দৈর্ঘ্য, এত সেমি প্রস্থ, এত সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলো ইটকে রং করা যাবে। ঠিক আছে, ইটের মেজারমেন্ট দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই দিয়ে দিয়েছে, কতগুলি ইটকে রং করা যাবে সেটা আমাদের বলেছে। ওকে, তো আমরা কি করব? একটা যে ইট রয়েছে, যেহেতু এই ইটটা সব দিকে রং করব তাই ইটটার সমগ্র তলের ক্ষেত্রফল বের করে নেব। ঠিক আছে, একটি
আচ্ছা, কি কি দিয়েছে একবার লিখে দেবো আমরা। প্রদত্ত রয়েছে কি রয়েছে দেখুন, দৈর্ঘ্য দিয়েছে 22.5 সেন্টিমিটার, প্রস্থ দিয়েছে আমাদেরকে 10 সেন্টিমিটার এবং উচ্চতা দিয়ে দিয়েছে 7.5 সেন্টিমিটার। এখন লিখব একটি, ওকে, একটি ইটের সমগ্র তলের ক্ষেত্রফল। ওকে, একটি ইটের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে কি আপনারা সবাই জানেন, ইটটা হচ্ছে আয়ত ঘনকের মতো, তাই আয়ত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ছিল 2 ইন্টু এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল। ওকে, বর্গ একক তো হবেই হবে। তো 2 ইন্টু এল, এল কত দিয়েছে আমাদেরকে 22.5 ইন্টু প্রস্থ, প্রস্থ দিয়েছে আমাদেরকে 10 যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে, প্রস্থ হচ্ছে 10, উচ্চতা হচ্ছে 7.5 প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, অর্থাৎ 7.5 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 22.5 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এখন দেখুন 2 ইন্টু এই দুটোকে আমরা গুণ করি যদি, তাহলে 10 দিয়ে গুণ করলে এক ঘর পয়েন্ট পিছিয়ে 225 হয়ে যাবে এটা। এটার সাথেও যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে এটা 75 হয়ে যাবে। আর এখানে যদি এটাকে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 7.5 ইন্টু 22.5, ওকে, হয়ে যাবে 168.75। ওকে, কত হয়ে যাবে 75। এখন দেখুন এই সবগুলোকে আমরা যোগ করব একের পর এক, এটার সাথে যোগ করছি 75 প্লাস যোগ করছি 225, যোগ করাতে আমাদের কাছে চলে এসেছে 468.75। এখন আমরা কি করব, 2 দিয়ে এটাকে যোগফলটাকে গুণ করব, তাহলে 937.5 সেন্টিমিটার স্কোয়ার চলে এসেছে। ওকে, এখন দেখুন আমরা একটা ইটের সমগ্র তলের ক্ষেত্রফল পেয়েছি এত, তো একটা ইটের ক্ষেত্রফল দিয়ে যে রংটা আমাদেরকে বলেছিল সেই রংটাকে যদি আমরা, ঠিক আছে, রংটাকে আমরা যতটুকু রং একটা ডিব্বাতে রয়েছে এটাকে ভাগ করে দিই একটা ইটের ক্ষেত্রফল দিয়ে, তো যতগুলো ইট রং করা যাবে সেই ইটগুলির সংখ্যা বেরিয়ে আসবে। ওকে, তো এখন দেখুন আমরা লিখব, তো দেখুন এখন আমরা লিখব কি, কতগুলো ইট রং করা যাবে সেটা হচ্ছে লিখব ইটের সংখ্যা ইকুয়াল টু লিখব পাত্রে উপস্থিত রঙের ক্ষেত্রফল ডিভাইডেড বাই লিখব আমরা একটি, ঠিক আছে, একটি ইটের ক্ষেত্রফল। তো দেখুন পাত্রে কতটুকু রং ছিল, রং ছিল 9.375 মিটার স্কোয়ার এবং রঙের একটা ইটের ক্ষেত্রফল কত ছিল 937.5 সেন্টিমিটার স্কোয়ার। এখানে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, একখানে রয়েছে মিটার স্কোয়ার, অপরখানে রয়েছে কি সেন্টিমিটার স্কোয়ার, তো দুটোকে যে কোনো একটা এককে পরিবর্তন করে আনতে হবে। তো আমরা মিটারটাকে সেন্টিমিটারে যদি নিয়ে আসি তাহলেই আমরা বাকি কাজটা এখানে করছি, ঠিক আছে। এখন এখানে আমরা কি করব, রয়েছে 9.375, এটার সাথে আমরা এটাকে মিটার থেকে সেন্টিমিটার স্কোয়ারে পরিবর্তন করার জন্য দুইবার 100 দিয়ে মাল্টিপ্লাই করব, যেহেতু একবারে কিন্তু মিটার থেকে সেন্টিমিটারে যাবে, কিন্তু স্কোয়ারে যে যাওয়ার জন্য মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ারে যাওয়ার জন্য দুইটা 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর নিচে যা রয়েছে তাই থাকবে। ওকে, এখন দেখুন এখানে 100 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এটার দুই ঘর পিছিয়ে এখানে পয়েন্ট চলে আসবে 937.5 চলে আসবে, আর এই 100টা কিন্তু রয়েছে এজ ইট ইজ 973, ওকে, 937.5 নিচে থাকবে। তো উপরে দেখুন 937.5, নিচে 9375 ক্যান্সেল হয়ে যাবে, আনসার হবে কত 100টা ইট
রং করা যাবে। এখন দেখবো আমরা 5 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে দেখুন। একটি ঘনাকৃতি বাস্কের প্রতিটি ধারের দৈর্ঘ্য দিয়েছে 10 সেন্টিমিটার এবং অপর একটি আয়তাকার বাস্ক রয়েছে, এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে। আমাদেরকে প্রশ্ন করেছে কোন বাস্কটির পার্শ্বতলের ক্ষেত্রফল বেশি এবং কি পরিমাণ বেশি বের করতে হবে। তো আমরা একবার ঘন আকৃতি বাস্কেরও পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব, অনুরূপভাবে ঘনকেরও পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব। ঠিক আছে, আয়ত ঘনাকারেরও বের করব। এখন দেখুন আমরা এখানে প্রথমে লিখছি কি রোমান নাম্বার 1 যেটা বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করে তুলনা করার জন্য। তো আমরা প্রথমে লিখছি ঘনাকৃতি বাস্কের পার্শ্বতলে, ঠিক আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল। ঘনাকৃতি বাস্কের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা ছিল 4a স্কয়ার বর্গ একক। ঠিক আছে, তো 4 এ হচ্ছে বাহু এবং প্রত্যেকটা বাহু কত করে দিয়েছে আমাদেরকে 10 করে দিয়েছে, তাই 100 10 স্কয়ার হয়ে যাবে, দ্যাট মিন্স 100ই হবে অ্যাট লাস্ট। তো এখানে 4 ইন্টু 10 স্কয়ার মানে হয়ে যাবে 10 10 এ 100, 4 100 কত হয়ে যাবে 400 সেন্টিমিটার স্কয়ার। অনুরূপভাবেই আমরা যদি আয়ত ঘনাকার, ঠিক আছে, আয়ত ঘনাকার বাস্কের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করি, ঠিক আছে, কি করব পার্শ্বতলের ক্ষেত্রফল। দেখুন আয়ত ঘনাকার বাস্কের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা বর্গ একক। তো 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য আপনারা দেখতে পাচ্ছেন কত 12.5 প্লাস প্রস্থ হচ্ছে 10 ইন্টু উচ্চতা হচ্ছে কত 8। ওকে, তো 2 ইন্টু এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে 22.5 হয়ে যাবে ইন্টু 10 হয়ে যাবে। ওকে, তো এখানে আমরা 2 রেখে দিলাম, 10 দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে পয়েন্টটা পিছিয়ে 5 এর পরে চলে আসবে, মানে 2 টু 5 হয়ে যাবে। 2 টু 5 কে 2 দিয়ে যখন গুণ করব তখন 450 হয়ে যাবে। তো কোনটার পার্শ্বতলের ক্ষেত্রফল বেশি রয়েছে? আয়ত ঘনাকৃতি বাস্কের, কারণ আয়ত ঘনাকৃতি বাস্কের পার্শ্বতলের ক্ষেত্রফল বেরিয়ে এসেছে 450 সেন্টিমিটার স্কয়ার এবং এটার বেরিয়ে এসেছিল 400। ওকে, তো আমরা বলতে পারবো এটা 50 সেন্টিমিটার স্কয়ার পার্শ্বতলটা বেশি রয়েছে এইটা থেকে। ওকে, তারপর দেখবো আমরা রোমান নাম্বার 2। রোমান নাম্বার 2 বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে এবং কোনটার কম রয়েছে সেটাও জানতে হবে আমাদের। তো আমরা আগের মতোই করব, ঘনাকৃতির, ওকে, ঘনাকৃতি বাস্কের সমগ্র তলের ক্ষেত্রফল বের করছি। ঘনাকৃতি বাস্কের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a স্কয়ার। এখানে 6 ইন্টু a মানে হচ্ছে 10 স্কয়ার হয়ে যাবে, 10 স্কয়ার মানে হচ্ছে 100, 6 100 কত হবে 600 সেন্টিমিটার স্কয়ার। ওকে, তাছাড়া আয়ত আয়তা ঘনাকৃতির আয়ত ঘনাকৃতি বাস্কের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি হয়ে যাবে দেখুন, 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ, প্রস্থ উচ্চতা এবং উচ্চতা দৈর্ঘ্যর যোগফল। তো 2 ইন্টু দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 12.5 ইন্টু প্রস্থ দিয়েছে আমাদের কত 10। ওকে, প্লাস 10 ইন্টু হয়ে যাবে 8 প্লাস 8 ইন্টু হয়ে যাবে কত 12.5। ঠিক আছে, আপনারা এটাকে এইভাবে মনে রাখতে পারেন, প্রথম এটার সাথে এটা গুণ হবে, তারপর এটার সাথে এটা এবং লাস্টে এটার সাথে এটা গুণ হবে। ঠিক আছে, এটা একটা সিরিয়াল ওয়াইজ গুণটা হয়ে যায়। এখন আমরা এই সম্পূর্ণ ক্যালকুলেশনটাকে একসাথেই করে নেব, কারণ এখানে আমাদের জায়গাও বেশি নেই। তো প্রথমে দেখুন আমরা এটার সাথে এটাকে যদি গুণ করি 12.5 ইন্টু কত হয়ে যাবে 10 প্লাস এটার সাথে এটা যদি গুণ করি তাহলে হয়ে যাবে 80 প্লাস করে নিচ্ছি আমরা একসাথেই। ঠিক আছে, এখানে 8 ইন্টু করতে হবে 12.5। তো সবগুলো গুণ করে আমরা পেয়েছি কত
যোগ এবং গুণ একসাথেই করেছি, করে পেয়েছি আমরা 310। 310-এর সাথে যখন আমরা 2 গুণ করব তাহলে চলে আসবে কত, 610 সেন্টিমিটার স্কোয়ার। তো এখানে এসেছে ঘনাকাকার যে বাস্কটা সেটার সমগ্রতলের ক্ষেত্রফল এসেছে 600 সেন্টিমিটার স্কোয়ার এবং এটা হচ্ছে 610 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটার কম রয়েছে, ঠিক আছে, এবং কতটুকু কম রয়েছে, 10 সেন্টিমিটার স্কোয়ার কম রয়েছে, এটা আপনারা লিখতে পারবেন, ঠিক আছে। তারপর চলে যাব আমরা 6 নাম্বার কোয়েশ্চেনে, ঠিক আছে। 6 নাম্বার কোয়েশ্চেনটা দেখুন কি বলেছে, একটি ছোট ইন্ডাল গ্যাস হাউস, ঠিক আছে, সম্পূর্ণরূপে কাঁচ ফলক দিয়ে তৈরি করানো রয়েছে, সবগুলোই কাঁচ ফলকগুলো ফিতার সাহায্যে একত্রিত করা হয়েছে। আমরা এখানে মাছের অ্যাকুরিয়াম ধরে নিয়েছি, মাছের অ্যাকুরিয়ামও কিন্তু আপনাদের কাঁচ ফলক দিয়ে তৈরি করানো থাকে এবং সেটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমাদেরকে দিয়ে দিয়েছে। প্রশ্ন করেছে সবগুলো কাঁচ ফলকের ক্ষেত্রফল কত হবে। তো এটা শেপটা হচ্ছে আয়ত ঘনাকার। অনেকে যদি এরকম মনে করেন যে শেপ যদি না দেয় তাহলে আমরা কিভাবে বুঝবো, যদি এটা ঘনাকার হতো তাহলে কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হতো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলি সমান হলে ঘনাকার হবে। আর যে এইগুলি যদি আলাদা আলাদা হয় তাহলে কিন্তু আয়ত ঘনাকার হবে। তো এখানে অবশ্যই আমরা আয়ত ঘনাকারের সবগুলো বলেছে যেহেতু, তাই আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করব, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের সবগুলো কাচ ফলকের ক্ষেত্রফল বেরিয়ে আসবে, ঠিক আছে। তো আমরা যদি লিখি কাচ ফলকের, কাচ ফলকের ক্ষেত্রফল, তো সমগ্র তলের ক্ষেত্রফলটা লিখবো আমরা 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল বর্গ একক। তো 2 ইন্টু এল কত দিয়েছে আমাদেরকে 30, ইন্টু কত হয়ে যাবে 25 প্লাস 25 ইন্টু হয়ে যাবে 25 প্লাস 25 ইন্টু হয়ে যাবে 30। তো দেখুন প্রথম আমরা এটা গুণ করেছি, তারপর এটার সাথে এটা এবং এটার সাথে এটাকে গুণ করেছি। এখন দেখুন এখানে যদি আমরা এটার সাথে এটা গুণ করি তাহলে আসবে 750, 25 25 গুণ করলে আসবে 625 এবং এটা গুণ করলে এগেন 750 সেন্টিমিটার স্কোয়ার চলে আসবে। তো এই সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব আমরা কত, 2100, 2100 কত পেয়ে যাব, 25 পেয়ে যাব, ঠিক আছে। তো এখন দেখুন 2 দিয়ে যখন এটাকে গুণ করব তাহলে 4000 কত হয়ে যাবে, 4300, আচ্ছা এটা যদি একবার প্লাসটা আবার দেখে নিই আমরা, কত হয়ে যাবে এখানে 1500, 2125ই হবে, ঠিকই রয়েছে। তো এখানে 4000 আর এখানে 125-এর ডাবল কত হয়ে যাবে, দেখুন আমরা ক্যালকুলেশনটাকে আবার করছি, যদিও আমাদের যদি কোনো জায়গাতে ভুল হয়ে থাকে তো আমরা সবগুলোকে যোগ করে এখানে পেয়েছি 2000, ঠিক আছে, 125, এটার সাথে যখন আমরা 2 দিয়ে গুণ করব তখন পেয়ে যাব 4250, ঠিক আছে, একদম কারেক্ট আনসার হবে সেন্টিমিটার স্কোয়ার। এটা হয়ে যাবে কি সমগ্র সবগুলো কাচ ফলকের ক্ষেত্রফল। রোমান নাম্বার 2 বলেছে কি বলেছে দেখুন আপনাদেরকে এখানে বলেছে 12টি ধারকে সংযুক্ত করার জন্য কতটুকু ফিতা প্রয়োজন হয়েছে। এই যে ধারগুলো রয়েছে বা এই যে কোণগুলো রয়েছে এখানে তো কাজগুলোকে একটার সাথে আরেকটাকে যুক্ত করা হয়েছে, তো এখানে কতটুকু ফিতা প্রয়োজন হয়েছে যুক্ত করার জন্য, এটা বলেছে এখন আমাদেরকে বের করতে। তো দেখুন আমরা লিখব ফিতার ক্ষেত্রফল কত হবে, দেখুন 4টা দৈর্ঘ্য রয়েছে, 4টা প্রস্থ রয়েছে, 4টা উচ্চতা রয়েছে, টোটাল 12টা ধার এইভাবেই কিন্তু তৈরি হয়। তো এখানে আপনারা যদি সবগুলো থেকে 4 কমন নিয়ে নেন তাহলে এল প্লাস বি প্লাস এইচ থেকে যাবে এবং 4 ইন্টু, ঠিক আছে, এল প্লাস বি প্লাস এত, এল কত দিয়েছে আমাদেরকে 30, বি দিয়েছে আমাদেরকে 25 এবং এইচ ও 25, সবগুলোকে যোগ করলে আমরা 80 পেয়ে যাব, ঠিক আছে। তাহলে 80 লিখে নেব। তো এখানে 80 কে 4 দিয়ে গুণ করলে আমরা এখানে 320 সেন্টিমিটার পেয়ে যাব। তো ফিতার দৈর্ঘ্য হবে 320 সেন্টিমিটার। তারপর চলে যাব আমরা পরবর্তী কোয়েশ্চেনে। এখন দেখবো আমরা 7 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে দেখুন, শান্তি মিষ্টান্ন ভান্ডারে মিষ্টি রাখার জন্য 2 আকারের কার্ডবোর্ডের বাস্কের অর্ডার দিয়েছে। ওকে, বড় আকার যেটা রয়েছে বাস্কটা সেটার যে মেজারমেন্ট এটা দিয়েছে, দৈর্ঘ্য দিয়েছে 25 সেন্টিমিটার, প্রস্থ 20 সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার এবং
ছোট যে বাস্কটা রয়েছে সেটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়েছে এখানে। যদি অভিলেপন অংশের জন্য এক্সট্রা যে বাজ এর ক্ষেত্রে কিছু অংশ কাগজ চলে যায়, ঠিক আছে, সেটার জন্য সম্পূর্ণ যে একটা বাস্ক বানাতে কাগজ লাগবে সেটার 5% শুধুমাত্র ভাঁজ করার জন্য প্রয়োজন হবে অতিরিক্ত, ঠিক আছে। তাছাড়া বলেছে 1000 বর্গমিটার কার্ডবোর্ডের মূল্য হচ্ছে 4 টাকা। তবে যদি বড় আকার এবং ছোট আকারের 250টি করে বাস্ক বানানো হয়, সম্পূর্ণ 500টি বাস্ক বানানো হয়, তাহলে মোট কত টাকা খরচ হবে বের করতে বলেছে আমাদেরকে। তো দেখুন, প্রথমে আমরা কি করব, এখানে বড় যে বাস্কটা রয়েছে, ঠিক আছে, তো লিখব বড় বাস্কের সমগ্র তলের ক্ষেত্রফল। যেহেতু এটা একটা বাস্ক, বাস্কের কিন্তু সব দিকেই বন্ধ থাকে, তাই আমরা সমগ্র তলের ক্ষেত্রফলই বের করব। 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ, প্রস্থ উচ্চতা এবং উচ্চতা ও দৈর্ঘ্য বর্গ একক হয়ে যাবে। 2 ইন্টু দৈর্ঘ্য কত দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, 25 ইন্টু 20 প্লাস 20 ইন্টু 5 প্লাস 5 ইন্টু 25। ওকে, তো এখানে 2 থাকলো, এটার সাথে এটাকে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে কত, 500। আর 5 20-এ কত হয়ে যায়, 100। 5 25-এ কত হয়ে যায়, 125। সবগুলোকে যদি যোগ করি তাহলে হয়ে যাবে কত, 725। 725-এর ডাবল 2 দিয়ে যখন আমরা গুণ করব 725-কে, ঠিক আছে, তখন পেয়ে যাব 1450 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তো এখানে আমাদেরকে বলেছিল 5% অতিরিক্ত লাগে অভিলেপনের জন্য। তো আমরা লিখে নেব অভিলেপনের জন্য কতটুকু লাগে, সম্পূর্ণ বাস্কেটার যা ক্ষেত্রফল বেরিয়ে এসেছে এইটার 5% প্রয়োজন হয়। তাহলে এটার হচ্ছে কত, 1400 550 ইন্টু 5%। 5% যদি সরে যায় তাহলে 5 এর নিচে 100 লিখতে পারবো আমরা এইভাবে করে, ঠিক আছে। এখানে একটা একটা জিরো কেটে দেবো আমরা, এবং এটা দিয়ে 10 দিয়ে 5 কে 5, 5 দুগুণা 10, 2 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, 145 ছিল, এটাকে 2 দিয়ে যখন আমরা ভাগ করব কত পেয়ে যাব, 72.5 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তো একটি, ঠিক আছে, একটি ছোট, একটি ছোট বলেছি আমি বড় বাস্কের জন্য মোট কার্ডবোর্ড লাগবে, ঠিক আছে। কতটুকু কার্ডবোর্ড লাগবে, মোট কার্ডবোর্ড লাগবে, দেখুন এটা ছিল বাস্কটার জন্য। তাছাড়া অভিলেপনের জন্য 72.5। তো সবগুলোকে যদি আমরা একসাথে যুক্ত করি তাহলে কত পেয়ে যাব আমরা, 1450-এর সাথে যোগ করব 72.5, তাহলে আমরা পেয়ে যাব 155 22.5 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। সেম ভাবে এটা আমরা মনে রাখবো, ঠিক আছে। সেম ভাবে আমরা ছোট বাস্কর ক্ষেত্রেও বের করব। এখানে জাস্ট আমি এটাকে বড়টাকে ছোট লিখে দিচ্ছি। ওকে, ছোট বাস্কের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল তো সেমই হবে, তাছাড়া এটার যে মানগুলো সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, এগুলোকে আমরা চেঞ্জ করে লিখে দেব, ঠিক আছে। তো দেখুন এখানে কি করছি আমরা, এটাকে রাফ করে দিচ্ছি, বাকি যে পোর্শনগুলি আমাদের প্রয়োজন নয়। তো দেখুন ছোট বাস্কের যে মেজারমেন্ট রয়েছে সেটা হয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কি দিয়েছিল, দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 12 সেন্টিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার। এটাকে ধরেই কিন্তু আমরা বাকি কাজগুলো করব, ঠিক আছে। এখানে এল হচ্ছে কত, 15 ইন্টু প্রস্থ হচ্ছে 12 প্লাস 12 ইন্টু কত হয়ে যাবে, 5 প্লাস 5 ইন্টু কত হয়ে যাবে এখানে 15, ঠিক আছে। তো 12 আর যদি আমরা 15-কে গুণ করি তাহলে কত পেয়ে যাব,
আমরা পেয়ে যাব 180, ঠিক আছে, প্লাস 5 12 কত হয়ে যায় 60, আর 5 15 কত হয়ে যায় 75, ঠিক আছে। 180-র সাথে 60 যোগ করে তার সাথে আমরা কি করব 75 যোগ করব, হ্যাঁ, তাহলে কত পেয়ে যাব 315। 315-র দ্বিগুণ করলে কত আসবে 630 চলে আসবে, ঠিক আছে। এখন অভিলেপনের জন্য কত হবে 630 সেন্টিমিটার স্কয়ারের 5%, এটার ক্ষেত্রেও প্রয়োজন হবে। তো 630, ঠিক আছে, 630 ইন্টু 5 বাই কত লিখতে পারবো আমরা 100, ওকে। একটা একটা জিরো এখানে এখানে কেটে দিলাম, তারপর এখানে 5 দিয়ে কাটলে 2 চলে আসবে, 63-কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে পেয়ে যাব কত 31 দশমিক হয়ে যাবে কত 5 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। এখন এখানে একটা বড় বলেছিলাম, তো এখানে একটা ছোট বাক্স জন্য মোট কার্ডবোর্ড লাগবে কতটুকু সেটা একবার দেখে নেব আমরা। আচ্ছা, এই যে আনসারটাকে এটাকে আমরা পরের পেজে লিখে রাখছি। কত এসেছিল 1522.5, 1 বড়টার ক্ষেত্রে, ঠিক আছে, বড় বাক্স একটা বাক্সের ক্ষেত্রে কতটুকু লাগে 1522.5 সেন্টিমিটার স্কয়ার। এখন আমরা ছোটটারও একবার বের করে নেব, তারপর এটাকে আমরা ওখানে লিখে দেব, ঠিক আছে। তো দেখুন, এটা ছিল একটা বাস্কের ক্ষেত্রে এতটুকু লাগে, তাছাড়া অভিলেপনের জন্য আবার এতটুকু লাগছে, ঠিক আছে। তাহলে দুটোকে যদি যোগ করে দিই তাহলে 661.5 সেন্টিমিটার স্কয়ার হয়ে যাবে। তো একটা ছোট বাস্কের ক্ষেত্রে কতটুকু লাগছে 661.5 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। তো এরূপ বাস্ক আমরা কতটা বানাচ্ছি 250টি, ঠিক আছে। তো সিমিলারলি লিখব কি 250টি বড় বাস্কের জন্য প্রয়োজনীয় কার্ডবোর্ড কতটুকু লাগছে। দেখুন, সিম্পল, একটার জন্য যদি এতটুকু লাগে এটার সাথে 250 মাল্টিপ্লাই করলে আপনারা 250টির পেয়ে যাবেন। 1522.5 এর সাথে 250 গুণ করে দেবেন, তাহলে 250টির জন্য পেয়ে যাবেন আপনারা 1522.5 এর সাথে আমরা 250 যখন গুণ করব তখন পেয়ে যাচ্ছি কত 380625, ওকে। এটা কিন্তু জিরো হচ্ছে এত সেন্টিমিটার স্কয়ার। এখন লিখব 250টি ছোট বাস্কের জন্য কার্ডবোর্ড কতটুকু লাগছে। তো দেখুন, একটি ছোট বাস্কের জন্য কার্ডবোর্ড লাগছে 661.5, 250টির জন্য 250 দিয়ে গুণ করব। জাস্ট আমরা এখানে 661.5 কে গুণ করছি আমরা 250 দিয়ে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 16, ওকে, 5375 সেন্টিমিটার স্কয়ার। তো মোট কতটুকু কার্ডবোর্ড লাগছে, মোট কার্ডবোর্ড কতটুকু লাগছে, মোট লাগছে এটার সাথে উপরটাকে যদি আমরা যোগ করে নিই 380625, তাহলে হয়ে যাবে কত 546000, ঠিক আছে, এখানে সেন্টিমিটার স্কয়ার। তো দেখুন, 1000 বর্গ সেন্টিমিটার স্কয়ার, 1000 বর্গ সেন্টিমিটার কার্ডবোর্ডের মূল্য ছিল কত টাকা 4 টাকা, ঠিক আছে। তো 1 সেন্টিমিটার স্কয়ার কার্ডবোর্ডের মূল্য কত হবে, 4 দিয়ে কি করতে হবে 1000-কে ভাগ করে নিতে হবে, এত টা হবে না, কিন্তু এটা টাকার কথা বলছি আমরা। তো আমাদের কতটুকু কার্ডবোর্ড এসেছিল এতটুকু, ঠিক আছে। তাহলে 546,000 বর্গ সেমি কার্ডবোর্ডের মূল্য কত হয়ে যাবে, আপনারা একে যত পেয়েছেন তার সাথে 546,000 গুণ করে দেবেন, 1 2 3 1 2 3 সবগুলো কাটার পরে থাকছে 546 ইন্টু 4 করে দিলেই আমাদের আনসারটা চলে আসবে 2184 টাকা, ঠিক আছে। সম্পূর্ণ এত টাকা প্রয়োজন হবে। তো এটা একটু লেন্দি অঙ্ক ছিল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তারপর চলে যাব
পরবর্তী কোয়েশ্চেনে 8 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে দেখুন। প্রবীণ তার গাড়ি রাখার জন্য একটি বাস্ক আকৃতির কাঠামো উপরিতল সহ, উপরের তলও রয়েছে সহ, চার দিকে ত্রিপালের সাহায্যে আবৃত করে একটি অস্থায়ী ঘর বানাতে চায়। সামনে যে জায়গাটা রয়েছে এখানে ত্রিপালটাকে ফোল্ড করে রাখা যায়, ঠিক আছে, ফোল্ড করে যখন আবার গাড়িকে বের করে নেব তাহলে ফোল্ডটা কিন্তু খুলেও দিতে পারি আমরা এইভাবে করে, ঠিক আছে। তো নিচে তো আর আমরা ত্রিপাল রাখবো না, ঠিক না, নিচে তো ফ্লোরই থাকবে অথবা টাইলস থাকবে, যেটাই থাকবে, নিচটা বাদ যাবে। সেলাইয়ের জন্য মার্জিন করার জন্য বলেছে যতটুকু প্রয়োজন এটাকে আমরা অগ্রাহ্য করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 2.5 মিটার উচ্চতা এবং 4x3 বলেছে, তো এটা হচ্ছে দৈর্ঘ্য এবং এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে উচ্চতা মাপের বানাতে কতটুকু ত্রিপাল লাগবে, একদম সহজ এটা রয়েছে। তো দেখুন ত্রিপালের পরিমাণ, ঠিক আছে, আমরা কি করব 2 × L + B × H যদি লিখি তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বেরিয়ে এসেছে, প্লাস ছাদ তো লাগবে, ঠিক আছে, উপরের তলটাও কিন্তু বলে এসেছে উপরের তলও ত্রিপাল দিয়ে ঢাকবে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দেব, ঠিক আছে। তো 2 × দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত দিয়েছে আমাদেরকে 4, প্রস্থ দিয়েছে কত, প্রস্থ দিয়েছে আমাদেরকে 3, ইন্টু উচ্চতা দিয়েছে 2.5 প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 3 × 4, তো 2 ইন্টু এখানে হয়ে যাবে কত 7, ইন্টু ইন্টু করলে কত থাকবে 2.5 প্লাস 3 4 কত হয়ে যাবে 12, 2 দিয়ে যদি আপনারা 2.5 কে গুণ করেন তাহলে আসবে 5, ঠিক আছে, 5 7 কত 35 প্লাস কত হয়ে যাবে 12, 12 আর 35 কে যদি আমরা যোগ করি তাহলে চলে আসবে কত 47, ঠিক আছে, মিটার স্কয়ার ত্রিপাল আমাদের প্রয়োজন হবে। এই ছিল লাস্ট কোয়েকশন এই এক্সারসাইজের। তো আশা করি সবগুলো কোয়েকশন আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ দেখার জন্য অবশ্যই প্লে লিস্টে চেক করবেন, আমরা প্লে লিস্ট তৈরি করে দেব এবং প্রত্যেকটা এক্সারসাইজই আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। তো দেখা হবে নেক্সট এক্সারসাইজ নাম্বার 13.2 তে। ওকে।